জুলাই সনদটা নিয়ে তো কথা, জুলাই সনদের মধ্যে যা যা আছে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমার 3টা মৃত্যুদণ্ড থেকে আল্লাহ পাক ছুটে নিয়ে আসছে। এই ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমি ব্যক্তিগতভাবে। এই ছাত্র জনতা যারা করছে তাদের কাছে আমি কৃতজ্ঞতা করতে সারা জীবন থাকবে আমার, সেটা আমি তো ভুলবো না। হাসিনা গেছে কিন্তু প্লেন দিয়া বাংলাদেশের সারা ব্যাংকে দিয়ে আইছে, তার আগে যাইতো বুঝা জানেন মাটির তোল দিয়া। আর 5টা বছর যাবার দেন, এই 5টা বছর পুরো হবার দেন। এই অবস্থা থাকলে জনগণ পারে না, এমন কোনো কাজ নাই ওর মতন তারেক রহমানের মতন শক্তি জনগণের আছে। হ্যাঁ হ্যাঁ বছর নেবো, এই 5 বছর আগেই হয়ে যাবো গা। আপনি কি মনে করেন চ্যানেল এই অবস্থা থাকলে আর মনে করেন 1টা বছর যাবার দেন, ওর পতনে এমনি যাবো। হবিগঞ্জে আলিফের চোখ হারানো, এক চোখ ফিরিয়ে দাও ভাইয়া, ফিরিয়ে দাও। চোখ উঠানো, চোখ হারানো। তারেক রহমান আর সরকার কি করতেছে? জুলুম করতেছে ভাই। এই জুলাই মাসে জুলুম কেউ মাইনা নিবে না। এই জুলাই তো হয়েছিল জুলুমের বিরুদ্ধে, আর আপনারা সেই জুলুম কইরা মানুষের মন জয় করতে পারবেন? ভুল, একদম ভুল ধারণা। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। প্রিয় দর্শক, লুৎফুজ্জামান বাবর আমার খুবই পছন্দের একজন ব্যক্তি, আমার মতো অনেকের পছন্দের মানুষ তিনি। বিএনপির দলে যদি কোনো সৎ ব্যক্তি থাকে, আমি মনে করি কোনো ক্ষমতাধর কোনো ব্যক্তি থাকলে, প্রকৃত অর্থে কোনো দেশপ্রেমিক মানুষ থাকলে লুৎফুজ্জামান বাবরই রয়েছেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, সাম্প্রতিক সময়ে লুৎফুজ্জামান বাবরের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে এবং প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন তিনি। সকলেই প্রশংসা করছে তার। কেন তিনি এত প্রশংসিত হচ্ছেন, কেন তার বক্তব্য শোনার পরে মানুষ বাহবা দিচ্ছে, সেটা আমরা শুনে আসব, তার বক্তব্যগুলো দেখব। তিনি বলেছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যেই ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, তাদের অবদান তো অস্বীকার করা যায় না। তারা যদি নির্যাতনের শিকার হয়, অত্যাচারের শিকার হয়, তাহলে এর বিরুদ্ধে আমি কথা বলবো। যাদের কারণে ফাঁসির দড়ির থেকে আমার জীবন ফিরে পেয়েছি, যাদের কারণে এই মুক্ত বাতাসে খোলা আসমানের নিচে ঘুরে বেড়াচ্ছি, তাদের অবদান কিভাবে ভুলি? লুৎফুজ্জামান বাবর সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। বিএনপি এবং এনসিপি নেতাকর্মীদের উপরে যে ঘটনাগুলো ঘটছে, বিএনপি এনসিপির মধ্যে যে বিরোধ তৈরি হয়েছে আমরা দেখছি, সেগুলো নিয়েও তিনি গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রেখেছে। চলুন কথা না বাড়িয়ে লুৎফুজ্জামান বাবর তিনি কি বললেন সেটি শুনেই তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন আপনারা আমাদের। দেখেন, জুলাই গণ অভ্যুত্থান যেটা হলো, সেটার মানে যদি বেনিফিশিয়ারি বলে আমি হচ্ছে সবার চেয়ে বেশি। আমার 3টা মৃত্যুদণ্ড থেকে আল্লাহ পাক ছুটে নিয়ে আসছে। এই ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমি ব্যক্তিগতভাবে। ছাত্ররা যারা এটার সাথে জড়িত তাদের কাছে আমি কৃতজ্ঞতা করতে সারা জীবন থাকবে আমার, সেটা আমি তো ভুলবো না। জুলাই সনদটা নিয়ে তো কথা, জুলাই সনদের মধ্যে যা যা আছে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমার 3টা মৃত্যুদণ্ড থেকে আল্লাহ পাক ছুটে নিয়ে আসছে। এই ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমি ব্যক্তিগতভাবে। এই ছাত্র জনতা যারা করছে তাদের কাছে আমি কৃতজ্ঞতা করতে সারা জীবন থাকবে আমার, সেটা আমি তো ভুলবো না। হাসিনা গেছে কিন্তু প্লেন দিয়া বাংলাদেশের সারা ব্যাংকে দিয়ে আইছে, তার আগে যাইতো বুঝা জানেন মাটির তোল দিয়া। আর 5টা বছর যাবার দেন, এই 5টা বছর পুরো হবার দেন। এই অবস্থা থাকলে জনগণ পারে না, এমন কোনো কাজ নাই ওর মতন তারেক রহমানের মতন শক্তি জনগণের আছে। হ্যাঁ হ্যাঁ বছর নেবো, এই 5 বছর আগেই হয়ে যাবো গা। আপনি কি মনে করেন চ্যানেল এই অবস্থা থাকলে আর মনে করেন 1টা বছর যাবার দেন, ওর পতনে এমনি যাবো। তারেক রহমান, আপনি আপনার একমাত্র লাঠিয়াল বাহিনী ছাত্র দলকে দিয়ে আমাদেরকে চ্যালেঞ্জ করেন। মাথায় রাখবেন, আপনার মতো আমরা দেশ থেকে পালিয়ে গিয়ে রাজনীতি করি নাই। আমরা এদেশে থেকে তিলে তিলে মার খেয়ে খেয়ে রাজনীতি শিখেছি। এমন জবাব দেওয়া হবে, 5 বছর তো দূরের কথা, আগামী 1 বছর আপনি টিকতে পারবেন কিনা আপনি সেই হিসাব সবার আগে করেন। সম্মানিত ভাইরা, কথা আমাদের একদম স্পষ্ট। ক্যাম্পাসে যদি কোন রকমের সন্ত্রাসবাদ কায়েম করতে চান, গায়ের জোরে সিট দখল করতে চান, হল দখল করতে চান, তাহলে সাধারণ শিক্ষার্থীরা হাত পা গুটে বসে থাকবে না।
মনে রাখতে হবে গোয়েন্দা বাহিনী, এনএসআই, ডিজিএফআই, পুলিশ, আর্মি, গুন্ডা বাহিনী দিয়ে হাসিনা 17 বছর ক্ষমতার মস্তক দখল করেছিল, কিন্তু তারা তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তারেক রহমান, আপনি আপনার একমাত্র লাঠিয়াল বাহিনী ছাত্র দলকে দিয়ে আমাদেরকে চ্যালেঞ্জ করেন, মাথায় রাখবেন আপনার মতো আমরা দেশ থেকে পালিয়ে গিয়ে রাজনীতি করি নাই। আমরা এদেশে থেকে তিলে তিলে মার খেয়ে খেয়ে রাজনীতি শিখেছি। বেশি বাড়াবাড়ি করলে ছাত্র জনতাকে নিয়ে এমন জবাব দেওয়া হবে, 5 বছর তো দূরের কথা, আগামী 1 বছর আপনি টিকতে পারবেন কিনা আপনি সেই হিসাব সবার আগে করেন। সংগ্রামী উপস্থিতি বলতে চাই, ঢাকা আলিয়ায় আপনারা তালা লাগিয়েছেন। তোফাজ্জল হত্যাকাণ্ডের আসামি শেখ রমজান আলী রকি, সেই সন্ত্রাসীকে নিয়ে যুবদল নেতা হামলা করেছেন আমাদের উপরে, 9 হামলা করেছে আমাদের উপরে। শুধু তাই নয়, আইলের অধ্যক্ষকে রক্তাক্ত তারা করেছে। মনে রাখবেন, আমাদের গায়ে হাত তুলেছেন, মেনে নিয়েছি আমরা। আমাদের পিতৃর জন্য শিক্ষকদের গায়ে আপনারা হাত লাগানো বন্ধ না করলে আপনাদের হাতকে শিক্ষার্থীরা গুড়িয়ে দিয়ে উচিত শিক্ষা দিয়ে দিবে, সামনে দেখবেন ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই, বেগম রোকেয়া আপনারা হামলা করেছেন। জুলাইয়ের আমরা আয়োজন করেছি ক্যাঙ্গারু কোর্ট হাসিনার, সেই রায়কে আপনারা সমর্থন দিয়ে, লীগের পয়েন্টকে সমর্থন দিয়ে আপনারা আমাদের উপরে হামলা করেছেন। তাহলে কি আপনারা এটা মনে করব, আমরা কি এটা বিশ্বাস করব? তারেক রহমানের নামে 21 গ্রেড হামলা মামলা, খালেদা জিয়ার নামে জিয়া অরফানেজ মামলা, মানি লন্ডারিং মামলা সহ তারেক রহমানের নামে যে 84 মামলা রয়েছিল সেগুলো সত্য? যদি সেগুলো সত্য না হয়ে থাকে, নিজামীর নামে, সাইদি সাহেবের নামে, মীর কাসেম আলীর নামে মামলাকে মানি না। সেই আসামিদেরকে যদি আপনারা দেশপ্রেমিক ভাবে ব্যাখ্যা না দিয়ে রাজাকার বলে ব্যাখ্যা দেন, তাহলে আওয়ামী লীগের সাথে আপনাদের কোনো পার্থক্য থাকে না। শুধু বলতে চাই, 90 আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবেন না। ইসলামী ছাত্র শিবির, সচেতন ছাত্র সমাজ দেশ থেকে এখনো মরে যায় নাই। রক্ত থাকতে, জুলাইয়ের যুদ্ধের আজীবতে থাকতে আপনাকে কখনো ফ্যাসিবাদ 2 কায়েম করতে দিব না ইনশাআল্লাহ। আগামী দিনে একটি বৈষম্যহীন, সম্প্রীতির, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস তৈরি যে আন্দোলন আমরা তৈরি করতে চাই, সে আন্দোলনে শিক্ষার্থীরা আমাদের সঙ্গে থাকবেন। এই 5-6 দিন আগেই বোধহয় বলছি যে হেলমেটের ব্যবসা বাইরে যাবে। হ্যাঁ ভাই, ভীষণ ভাবে বাইরে যাবে হেলমেটের ব্যবসা। দেখেন বাইরে গেছে, আমাদের নয়ন, ছাত্র দলের নয়ন একটা কিনছে, মাথার মধ্যে দিয়েছে। হ্যাঁ ভাই, সাহস আছে ভাই। আজকে তো চলে গেছে কোথায় জানি কোন মাদ্রাসায়, ওইখানে মারামারি করতে চলে গেছে। বলতেছে ওরা বোমা হামলা করছে, যার জন্য আমাকে আসতে হয়েছে। উনি কিন্তু এই 2-3 দিন আগেই বলতেছিল যে আমারে যদি খালি উপর থেকে, হ্যাঁ, লিডার যদি খালি বইলা দেয় 2 ঘন্টা, আবার বলে 2 ঘন্টা না, 5 মিনিটের মধ্যে উড়ে দেবো। আমার নয়নের নাম শুনলেই তো রাস্তা ক্লিয়ার করে দেয় ওরা আমার নাম শুনলে। এই 2 দিন আগেই বললো, তারপরে দেখেন মারামারি লাগা গেল। প্রথম মারামারি লাগছে কিন্তু ওই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে, ওইখানে কিন্তু একটা দাবরানি খাইছে ছাত্রদল। হ্যাঁ, ভীষণ ভাবে দাবরানি খাইছে। ওই রাইতে আর হোস্টেলে ঘুমাইতে পারে নাই। যাই হোক, ওইটার এফেক্ট পড়ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওইখানে আবার কিন্তু উল্টাটা হয়েছে, এখানে শিবিরের উপরে আক্রমণ হয়েছে। এখন ভাই বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু হয়ে গেছে। একটু আগে দেখলাম শিবিরের এক ছেলেকে রাস্তার গলিতে ফেলা ভাই তরোয়াল দিয়া খোঁচা দিতে চায় আর মুখের মধ্যে লাথি মারতেছে। এই জুলুম কেন? এটা তো ভাই জুলুমের বিরুদ্ধে, এই মাসটা তো জুলুমের বিরুদ্ধে। আজও কিন্তু জুলাই চলতেছে, 36শে জুলাই শেষ হবে কালকে। শুরুটা করছিল কিন্তু এনসিপি কে পিটায়া, ওইখান থেকে শুরু। এই মারামারি শুরু হয়েছে আরো 6-7 দিন আগে থেকে, ওই যে হবিগঞ্জের ঘটনা। এই এনসিপি কে পিটাইতে পিটাইতে এখন যায়া পড়ছে ছাত্র শিবিরের উপরে। ছাত্র শিবিরকে পিটাইতে হবে, এদেরকে ভাই শেষ করে দিতে হবে। এরা হলো রাজাকারের বাচ্চা। কেন এই ধরনের কথা ভাই? এই ছাত্র দল থেকে বলতেছে, যুব দল থেকে বলতেছে, কৃষক দল থেকে বলতেছে, যে যেখান থেকে পারতেছে ওই একই কথা বলতেছে। এর পিছনে কারণ একটাই ভাই, ওই যে উপর থেকে যেটা হুকুম আসে, নিশ্চয়ই উপর থেকে হুকুম আসে। আর হুকুম আসার তো দরকার নাই, আমরা যেসব কথাবার্তা শুনি সিনিয়রদের, বড় বড় নেতাদের, ওইটারই তো এফেক্ট যায় পড়ে ওই জুনিয়র নেতাদের উপরে, যার জন্য তারা ঝাঁপায়া করছে। মনে হয় কি জানেন, ছাত্রলীগ ফিরে আসছে, আবার ডিসেম্বরে আসবে। ছাত্রলীগ এখনই মাঠে নামে গেছে। ছাত্রলীগ যা যা করতো ওই একই কাজ করতেছে। ওই হেলমেটও কিনা ফালাইছে। ডক্টর শফিকুর রহমান স্যার কিন্তু একটা কথা বলছিল, এটা নিয়ে অনেকেই মাইন্ড করছে। উনি কি বলছিল? ওরা ফটোকপি, আওয়ামী লীগের ফটোকপি, ছাত্রলীগের ফটোকপি। এখন তো তাই প্রমাণ হইলো, একেবারেই ফটোকপি। ঢাকা কলেজের সামনে দেখলাম একটু আগে ভাই মারামারি চলতেছে, ধুমচায়া, ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, সবাই দোকানে ঝাঁপ ফালায়া ফালায়া ভাই ভিতরে লুকাইতেছে।
এই কি অবস্থা। এদিকে তো আপনারা দেখছেন ভাই বিদ্যুৎ বিল নিয়ে কি চলতেছে ভাই, এরকম আমি আগে দেখি নাই কখনো না। এই যে গ্যাসের ব্যাপারটা দেখছেন না, 1300 টাকার গ্যাস হঠাৎ করে দাম বাড়ায় কি করলো, 2300 টাকা করে ফেলাইলো। আবার 2300 টাকা করার পর এই 20-25 দিন বা 1 মাস পরই আবার 500 টাকা কমায় ফেলাইলো, 1800 টাকা করলো। এই যে 1800 টাকা আবার 2300 টাকা, এই যে 500 টাকা কমানো, এর ভিতর দিয়ে কিন্তু 1000 কোটি টাকা চলে গেল, আমরা টের পাইলাম না। সবার পকেট টাকা ভাই 1000 করে গেলে কত হাজার কোটি টাকা হইতে পারে যদি একসাথ করেন, এটা মাথায় নিয়েন। দেখেন ভাই ব্রাদার, ইকবাল হাসান মাহমুদ টুকু, হ্যাঁ এই টুকু সাহেব কিন্তু বেগম খালেদা জিয়ার আমলে 2006 সালে উনি কিন্তু এই জ্বালানি মন্ত্রী ছিল, তখন কিন্তু উনি সফল হইতে পারে নাই। বেগম খালেদা জিয়া কিন্তু উনাকে সরাইয়া দিছে, তার মানে উনি ফেল। কিন্তু 2026 সালে আইসা আবার ওইখানে ওনাকে কেন দিতে হবে, আর কোনো লোক পাইলেন না, ওই একই মানুষ যার কথার মধ্যে কোনো ব্যালেন্স নাই ভাই, কোনো রকম ব্যালেন্স নাই, এক এক সময় এক এক কথা বলে। এর মধ্যে দেখেন বিদ্যুৎ বিল বেশি আসাতে মানুষ তো প্রতিবাদ করবেই, প্রতিবাদ করতে পারবে না, প্রতিবাদ করলে আইনের আশ্রয় নেবো, হ্যাঁ আইনের আশ্রয় নেবো আমরা, এরকম একটা থ্রেট করছে। পরে আবার কয়েক ঘন্টা পর ওইটা উইথড্র করে নিছে, কারণ দেখছে মানুষের মধ্যে ক্ষোভ জন্ম নিতেছে। তবে আসল ক্ষোভ আর নকল ক্ষোভও আছে, কিন্তু আমরা কিন্তু দেখছি ডক্টর ইউনূসের আমলে যমুনার সামনে ভাই কত রকম ক্ষোভ প্রকাশ পাইতো। হাই রে আন্দোলন, আনসার, রিক্সাওয়ালা, আবার প্যাডেল মারা রিক্সা, আবার মেশিনওয়ালা রিক্সা, এই দুই দল রিক্সা, আবার শিক্ষক, শিক্ষিকা, পেশিজীবী এবং ডাক্তার, হিজড়া, কত রকম মানুষের যে আন্দোলন, কিছু হইলেই ঝাঁপায় পড়তো। এখন যে বিদ্যুতের বিল গলা কাইটা নিতেছে, এখন যান না কেন যমুনার সামনে, এখন ওই প্রতিবাদ গুলা কই? তার মানে ক্ষোভ নকলও আছে আসলও আছে, ওগুলা ছিল সব নকল ক্ষোভ, অ্যারেঞ্জ করা, যেন বিপদে পড়ে ডক্টর ইউনূস স্যার, বিপদে পড়ে যেন তাড়াতাড়ি নির্বাচন দিয়া দেয়। তখন বলতো না সবকিছু ঠিক হয়ে যাবে নির্বাচন হইলেই, নির্বাচন হওয়ার পর সব কিছু ঠিক হয়ে গেছে। 6 মাসের মধ্যে দেখেন এখন মারামারি চলতেছে, মনে হইতেছে কি জানেন ছাত্রলীগ ফিরাইছে। সাদ্দামরে খুব মিস করতেছি তো ভাই, হ্যাঁ সাদ্দাম ভাই আপনি কই, টেলিফোনে যোগাযোগ করেন সবার সাথে, মাঠে নামায়া দেন, এটাই সময় আপনাদের, কারণ আগামীকাল আপনাদের নেত্রী সবাই সামনে আসবে, আপনারা সবাই অপেক্ষা করতেছেন শেখ হাসিনা আপনাদের সামনে আসবে। আমার বিশ্বাস হয় না উনি উনার এই চেহারাটা দেখাবে, এটা আমি বিশ্বাস করি না। পর্দার আড়াল থেকে কথা বলতে পারে, আর দেখবেন ওনার এই কথাবার্তা বা ওনার আলোচনা থেকে বড় আলোচনা কি হবে জানেন, ওই যে ক্রিকেট প্লেয়ার, ওই যে একটা আছে না বেগম সাকিব আল হাসান, ও নাকি থাকবে, দেখবেন ওকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হবে, শেখ হাসিনার চেয়েও বেশি আলোচনা হবে এই সাকিব আল হাসানকে নিয়ে। আর এই ছেলেটা নিজেকে বিতর্কে জড়ায় ফেলাইলো, উনি কবে যে এত বড় আওয়ামী লীগের হয়ে গেল এইটাই তো জানতাম না। মুজিব করতে পড়লো কয়েকদিন আগে দেখলাম, এর মধ্যে এত বড় আওয়ামী লীগের হয়ে গেল, এখন শেখ হাসিনার পাশে উনি থাকবে। ভাই জানি না আগামীকাল বোঝা যাবে 6টা 6:30 দিকে। এর মধ্যে আমাদের সরকার বলে দিছে কোন চ্যানেলে এগুলা প্রকাশ করা যাবে না, ওনার বক্তব্য কোন চ্যানেলে প্রকাশ করা যাবে না। ঠিক এই একই কথা বলতো আওয়ামী লীগ, তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না বলছে না ভাই, একই কথা বলছে, একই জিনিস ভাই, একই জিনিস। আজকে কিন্তু তারেক রহমান সাহেব বলছে বিএনপি কখনোই জনগণকে ছেড়ে যায় নাই, এরকম একটা কথা বলছে। ওকে, সত্যি কথা, বিএনপি কখনোই জনগণকে ছেড়ে যায় নাই। এই যে শুনতেছি আবার ডিসেম্বরে আসবে, উনিও এসে বলবে আওয়ামী লীগ কখনই জনগণকে ছেড়ে যায় নাই, কারণ উনি তো মাত্র 2-2.5 বছর বিদেশে ছিল। তারেক রহমান সাহেব তো ছিল 16-17 বছর। উনি যদি 16-17 বছর পর এসে এই দাবি করতে পারে বিএনপি জনগণকে ছেড়ে যায় নাই, তাহলে শেখ হাসিনা তো একই কথা দাবি করতে পারে, তাই না ভাই? আসলে প্রধানমন্ত্রী বুঝাইতে চাইছে বিএনপি ছাইরা যায় নাই, উনি ছাইরা গেছে বা শিলং চলে গেছে সালাউদ্দিন সাহেব বিপদে পড়া, আমরা যাই নাই, আমাদের মন এখানে ছিল, সশরীরে আমরা বিদেশে ছিলাম। ঠিক তেমনি শেখ হাসিনা ভাই মন এখানে পড়া রয়েছে, ওনার দলের কর্মীদের জন্য ওনার মন কাঁদতেছে, যার জন্য ডিসেম্বরে উনি আসবে আর আইসাই বলবে জনগণকে আমরা ছাইরা যাই নাই, আর জনগণও এটা বিশ্বাস করবে, কারণ আমরা জনগণ আসলে কিন্তু ভাই অনেক অবলা, হ্যাঁ অবলা নারীর মতো আমরা এই জনগণ, যা বলে তাই বিশ্বাস করি। বিশ্বাস না করার তো কারণও না ভাই, দেশের প্রধানমন্ত্রী যদি একটা কথা দেয় সে কথা কেন বিশ্বাস করব না? উনি কি বলছিল রামিসার ব্যাপারটা, 1 মাসের মধ্যে সর্বোচ্চ বিচারটা হবে, সর্বোচ্চ বিচার মানে ঝুলিয়ে দেওয়া হবে 1 মাসের মধ্যে। কেন বলছিল এখানে ওই কথাটা? এই জন্য বলছিল তখন চারিদিক থেকে এমন ভাবে প্রতিবাদ উঠতেছিল, পুরো দেশের মানুষ খেপে গেছিল, মানুষের মধ্যে ভীষণ ভাবে ক্ষোভ জন্ম নিচ্ছিল এবং সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের ঝড় তুলে দিছিল। জনগণের ওই ঝড়টাকে থামায় দিল ওনার ওই মুখের কথা দিয়া। কতটা বিশ্বাস করে মানুষ, উনি খালি বললো 1 মাস পর বিচার হবে, মানুষ ঠান্ডা হয়ে গেল। আজ জানি না কোথায় গেছে সেই বিচার। আমার প্রশ্ন আপনাদের কাছে, একজন রেপিস্টের এমন কি ক্ষমতা
যে ক্ষমতা দিয়ে সে প্রধানমন্ত্রীকে ভুল প্রমাণ করতে পারে, প্রধানমন্ত্রী যে কথা দিছে সে কথাটা কি মিথ্যা প্রমাণ করে দিতে পারে, ওই রেপিস্টের কি এমন ক্ষমতা? এই প্রশ্নটা আমার মনের মধ্যে ভাই উকি ঝুঁকি মারে সব সময়। আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই উকি ঝুঁকি মারে এই প্রশ্নটা, যে প্রধানমন্ত্রী কথা দিছে সেই কথা কেন রক্ষা হইল না? আর যেহেতু রক্ষা হয় নাই, ভবিষ্যতে যদি প্রধানমন্ত্রী আবার কোনো কথা দেয় সে কথা কি মানুষ বিশ্বাস করবে? নিশ্চয়ই করবে না। এর মধ্যে তো অনেকগুলো মিথ্যা প্রমাণ হয়ে গেছে। ওনারা নির্বাচনের আগে ভোট চাইছিল, গণভোট চাইছিল, কিন্তু ওনারাই বলছিল ধানের শীষে যেভাবে ভোট দিবেন ঠিক সেভাবে হ্যাঁ ভোটে ভোট দিবেন। স্বয়ং প্রধানমন্ত্রী, আজকের মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা দিছিল, সেই কথাও তো রক্ষা হয় নাই। ওই রামিসার কথা যেভাবে মিথ্যা প্রমাণ হয়েছে এই কথাটাও তো মিথ্যা প্রমাণ হইলো। আর এটাকে পাকাপোক্ত করলো কে? আমাদের সালাউদ্দিন সাহেব সংসদে দাঁড়ায় বললো আমরা ওই নির্বাচনের জন্য এই মিথ্যাটা বলছি, মানে অর্থাৎ এই নাটকটা করছি। খুব ভালো কাজ করছেন, ভালো কাজ করছেন, কিন্তু কতবার ঠকাবেন ভাই? দেখেন, আমি বলতে পারি ভাই আমি খুব চালাক লোক। আপনি যদি আমাকে প্রশ্ন করেন কতটুক চালাক, আমি কি উত্তর দেবো? চালাকের উপরও তো চালাক থাকে, তাই না ভাই? বাঘের উপরও টাক থাকে, বলে না মানুষ? দেখেন ভাই, বাঘের কথা যখন মনে পড়লো একটা গল্প বলি, যে গল্পটা আপনারা ছোটবেলায় শুনে আসছেন, 2 লাইনে না 1 লাইনের গল্প, শুধু টাইটেলটা বললেই আপনাদের মনে পড়বে, রাখাল আর বাঘের গল্প। ওই রাখাল বারবার মিথ্যা কথা বলতো, বাঘ আইছে বাঘ আইছে। ওই রাখালকে বাঁচাইবার জন্য গ্রামের লোকজন লাঠি টাঠি নিয়ে চলে আসতো, কিন্তু আইসা দেখতো যে মিথ্যা কথা, ও হাসতেছে যে না বাঘ না বাঘ না। আপনারাও কিন্তু ওই রাখালের গল্পের মধ্যে ঢুকে গেছেন। সত্যি সত্যি যেদিন বাঘ আসবে কেউ আপনাদের পাশে থাকবে না। আপনারা বলতেছেন জনগণের পাশে আমরা আছি, কিন্তু জনগণ আপনাদের পাশে আছে কিনা সেটা দেখছেন? সেটা বিচার করছেন? নিশ্চয়ই বিচার করেন নাই। আপনাদের মন্ত্রীগুলোর দিকে তাকান, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, ওনার হাতি তো সবকিছু। এই যে মারামারি হইতেছে চারিদিকে, এই এরে মারতেছে এই এরে মারতেছে, দোষ কার? এটা পরে পুলিশ কোথায়, আইন কোথায়, উনি কোথায়, ওনার বাণী কোথায়? কেন এত নীরব সবাই? কবি কেন নীরব? এটাই তো বড় প্রশ্ন। জিনিসপত্রের দাম এমন ভাবে বাড়ছে ভাই, 100 টাকার নিচে তো কোনো সবজি পাইবেন না। 100 টাকা নিয়ে গেলে হয়তো আধা কেজি বা 1 কেজি যে কোনো একটা সবজি কিনতে পারবেন, তাও পাবেন না ভাই। এরকম অবস্থা, কাঁচা মরিচের দাম আকাশ ছোঁয়া, এগুলা নিয়ে কথা বলার কেউ নাই। এসব হচ্ছে শুধু ভাই চাঁদাবাজির জন্য, ঘাটে ঘাটে চাঁদা দিতে হচ্ছে। এগুলা ভাই সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি দেখতে পায় না? নিশ্চয়ই দেখতে পায়, কিন্তু মুখের শিকার যাবে না। যেভাবে আওয়ামী লীগ সরকার কোনো কিছু মুখের শিকার যাইতো না, খালি উন্নয়ন 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 করতো। ওনারাও নির্বাচন নির্বাচন করতে করতে আইসা নির্বাচন তো হইলো, এখন নির্বাচিত সরকারের ভূমিকাটা কি এই প্রশ্নটা করলেই ওনারা বলে ওই যে রাজাকার রাজাকার, এই বিরোধী দল চায় না এই সরকার টিকে থাকুক, সরকারের বয়স মাত্র 5 মাস, এখনই সরকার ফেলে দিতে চায়। কেউ সরকার ফেলতে চায় না। এই বিরোধী দল কিন্তু একবার না বহুবার বলছে এবং সংসদে প্রমাণও করে দেখাই দিছে যে আমরা আপনাদেরকে সহযোগিতা করুন দেশ চালাবার জন্য। এত বড় একটা বাজেট পাস হয়ে গেল, বিরোধী দল কিন্তু চুপচাপ বাজেটটা পাস করে দিল। এটা না বেশি কিছু হয় নাই, কিন্তু তার মানে সরকারকে সহযোগিতা করতেছে। আর সরকার কি করতেছে? জুলুম করতেছে ভাই। এই জুলাই মাসে জুলুম কেউ মাইনা নিবে না। এই জুলাই তো হয়েছিল জুলুমের বিরুদ্ধে, আর আপনারা সেই জুলুম কইরা মানুষের মন জয় করতে পারবেন? ভুল, একদম ভুল ধারণা। এই জুলাই তো শুধু ভাই কারো একার না, আপনাদেরও তো এই জুলাই। আপনারা কেন জুলাই থেকে মুখ ফিরাই নিলেন? মুখ ফিরাবার কথা তো আওয়ামী লীগের। হ্যাঁ, আওয়ামী লীগ জুলাই মানতে পারবে না, এটা খুব স্বাভাবিক অঙ্ক। আপনারাও কেন মানতে পারতেছেন না? এইটা কোন অঙ্ক? ভারতও মানতে পারতেছে না, এইটা কোন অঙ্ক? এই যে 5ই আগস্টে আওয়ামী লীগকে তাড়ানো হইলো, এটা কি শুধু আওয়ামী লীগকে তাড়ানো হয়েছে? ভারতকে তাড়ানো হয়েছে এই 5ই আগস্টে, যেটা ওনারা মাইনে নিতে পারতেছে না। বহুবার তো আপনারা বলছেন যে ওনাকে মুখ বন্ধ রাখতে বলেন, ডক্টর ইউনূস স্যারও বলছিল, তখন তো শুনি নাই। ওনারা কি বলছে? নির্বাচিত সরকার আসলে ওনাদের সঙ্গে আমরা একসাথে মিলামিশা কাজ করুম। এই কাজটা কি করতেছে? এই যে আগামীকাল শেখ হাসিনা এসে কি আপনাদেরকে শুভেচ্ছা বাণী জানাবে? নিশ্চয় না, আপনাদের বিরুদ্ধেই কথা বলবে, জামাতের বিরুদ্ধে কথা বলবে, ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলবে। যেভাবে আপনারা এখন কথা বলতেছেন জামাত আর ছাত্র শিবিরের বিরুদ্ধে, উনি ওই একই কথা বলবে। মানে উনাকে দিয়ে বলাবে, হ্যাঁ উনাকে দিয়ে বলাবে। এই ভারত কিন্তু আপনার সাথে চ্যালেঞ্জে নেমে গেল, আপনাকে শান্তিতে থাকতে দিবে না। মাঝে মাঝে ভাই এই ট্রাম্প কার্ডটা ইউজ করবে, শেখ হাসিনাকে তারা ব্যবহার করবে, কারণ তারা বুঝা গেছে শেখ হাসিনাকে ভালোবাসার মানুষ এই দেশে কম নাই, অনেক। আওয়ামী লীগ তো আসলে একটা বড় দল, এটা ওনারা বুঝা ফেলাইছে, যার জন্য ওনাকে দিয়ে বলাবে আর এখানে অস্থিরতা বাড়াবে। এই অস্থিরতা কমাবার জন্যই কিন্তু গণভোটটা হয়েছিল, সবাইকে এক জায়গায় আনার জন্যই কিন্তু এই গণভোটটা হয়েছে। 70% মানুষের ভোট নিয়ে যে ছিনিমিনিটা খেলতেছেন, আজকে যা কিছু ঘটতেছে এর দোষ কিন্তু আপনাদের কাঁধেই যাবে, কারণ যে সরকারে থাকে তাকেই সবাই দোষারোপ করে, এটাই নিয়ম। বিদায়ের আগে শুধু এইটুকুই বইলা যায়,
রামিসার অভিশাপে আজকে এই অস্থিরতা, যা কিছু দেখতেছেন এই রামিসার অভিশাপে। ও তো কবর থেকে অভিশাপ দিতে থাকবে, সারাক্ষণ অভিশাপ দিবে যে আমার বিচারটা করলো না। যেভাবে হাদি বলছিল না, আমার মাইরা ফেলান কোনো অসুবিধা নাই, কিন্তু আমাকে যে মারবে তার বিচারটা করবেন। বিচারটা তো চাই, কারো বিচারিত করতে পারতেছেন না। যে রাজ্যতে অবিচার থাকে সেটা কোনো রাজ্য না, নরক, সেটা নরক। সবাই জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকে আপনি যেভাবে ক্ষমতা পেয়েছেন বেশ সেভাবে আরেকজনের উপর জুলুম শুরু করে দিলেন। যেই শিক্ষার্থীর চোখের আলো পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে দুনিয়া সামান্য রাজনৈতিক স্বার্থকে কেন্দ্র করে। আরে দুনিয়ায় কি হবে এমন এত সব রাজনীতি দিয়ে? রাজনীতি তো ছিল মানুষের কল্যাণের জন্য, কিন্তু সেই রাজনীতি যদি কোনো মায়ের মুখ খালি করে, সেই রাজনীতি যদি কারো দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে থাকে, সেই রাজনীতি যদি অন্যায় ভাবে কাউকে জেলের ভাত খায় থাকে, কিয়ামতের দিন এই রাজনীতি, এই দল, এই নেতা, এই খেতা এগুলো বাঁচাতে পারবে আল্লাহর আযাব থেকে? কোত্থেকে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিবে? আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যে তোর আযাব চলবে ততদিন যতদিন বান্দাকে তার চোখটা ফিরিয়ে দিতে না পারবি। কে আছে চোখ ফিরিয়ে দিতে পারবে? কে আছে যে বান্দার কোনো ক্ষতি যেটা সে করেছিল সেটা উসুল করে দিতে পারবে? এজন্য মনে রাখবেন, যাকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করে ফেলছেন, অন্য বান্দার হক নষ্ট করছেন, সেও কিন্তু দাঁড়াবে না আপনার বিপদে আপনার পাশে। সুতরাং দুনিয়ার মানুষকে, দলকে, নেতাকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করে ফেলেন না, না হলে গোটা পৃথিবী মিলেও আপনাকে আল্লাহ শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহকে কিয়ামতের দিন আবরার ফাহাদকে বলবেন না, আবরার ফাহাদ তোমাকে যে অন্যায় ভাবে হত্যা করা হলো, তোমাকে যে পিটিয়ে মারা হলো, তুমি প্রতিশোধ দিতে পারো নাই, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার থেকে প্রতিশোধ নিয়ে দিব। তোমাকে ক্ষমতা দিলাম, তুমি এবার এই জালিমদের ব্যাপারে তোমার উপযুক্ত বিচার তুমি নিজের হাতে উসুল করো। একইভাবে আবু সাঈদ মুগ্ধ থেকে শুরু করে সর্বশেষ যার চোখটাও কেড়ে নেওয়া হয়েছে। আজকে আপনি যেভাবে ক্ষমতা পেয়েছেন বেশ সেভাবে আরেকজনের উপর জুলুম শুরু করে দিলেন। মনে রাখবেন, মাজলুম যদি নিজে আপনার গায়ে হাত তুলে প্রতিশোধটা হালকা হবে, কিন্তু বিচার যদি জায়গার মতো দিয়ে দেয়, পৃথিবীর কেউ নাই সেই আল্লাহর প্রতিশোধ, সেই আল্লাহর শাস্তি কোনোভাবেই সে উপেক্ষা করতে পারে। কিন্তু নিজে মাজলুম হয়েও কোনোদিন অন্যের উপর জালেম হতে যায়েন না, না হলে দুনিয়াতে কেউ বিচার করুক বা না করুক, আল্লাহর বিচার থেকে কেউ রক্ষা পাবেন না। হবিগঞ্জে আলিফের চোখ হারানো এক চোখ ফিরাই দাও ভাইয়া, ফিরাই দাও। চোখ উঠানো, চোখ হারানো, গুম করা, আয়না ঘরে রাখা, আলেম ওলামাদেরকে মাহফিল থেকে তুলে নেয়া, বাসা থেকে তুলে নেয়া, এই সিস্টেম, এই কালচার তো আমরা স্বৈর শাসকের সময় দেখে আসছি, এবং সেটা আমরা মনে করি যে সেটা 24-এ আমরা সেটাকে দাপন দিয়ে ফেলছি। তাহলে 26-এ এসেও যদি চোখ যায়, চোখ ফিরে দাও। আলিফ যদি তোমার আপন ভাই হতো তাহলে তুমি কি করতা? আলিফ যদি তোমার সন্তান হতো, তোমার জন্ম দেওয়ার সন্তান, তাহলে তুমি কি করতা? আলিফ যদি তোমার বউর ভাই হইতো তাহলে তুমি কি করতা? আলিফ যদি তোমার ক্লোজ বন্ধু হইতো তাহলে তোমার স্থানটা কি থাকতো? তোমার স্টেপটা কি থাকতো? তোমার জায়গাটা কি স্টেপ থাকতো তোমার জায়গা? না, উত্তর দিতে হবে। আমরা চোখ উঠানো, ধরো তোমার একটা চোখ নাই, তুমি একটা চোখে দেখো না, তুমি এই পাশে দেখো না, চোখের না দেখার মানে বাস্তবিক যে ব্যথা, শারীরিক যে ব্যথা, চোখে না দেখার যে শূন্যতা, এই পৃথিবীতে তুমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা চোখ দিছে, কিন্তু তোমাদের ক্ষমতা বলে, পাওয়ারে বলে, পেশি শক্তির বলে চোখ নিয়ে গেছো। চোখের উপরে গুঁতো দিয়া, চোখ টার্গেট করে, তারপর একটা চোখ নাই করে যে দিলা আলিফের, এখন যে সে বেচারা একটা চোখে দেখে, এই অধিকার, এই রাইট তোমাকে কে দিছে? তোমার সরকার দিছে, তোমার দল দিছে, তোমার নেতা দিছে, তোমার প্রশাসন দিছে, তোমার সাংগঠনিক কোন রুলসে, নিয়মে, কানুনে আছে লেখা? তো সেই যুগ তো আমরা পার করে আসছি, সেই যুগ এখন এসে কেন এরকম? চোখ ফেরত দাও, চোখ ফেরত দাও। এখন এসে 24-এ যারা জীবন দিছে তাদের শহীদ পরিবার, 24-এ যারা আন্দোলন করছে, অভ্যুত্থান ঘটাইছে, তাদের 5% মানুষও যদি বের হয়ে এসে যদি বলে যে সেই জাহেলিয়ার, আইয়ামে জাহেলিয়ার যুগের যে সিস্টেম, কালচার, সেটা তো আমরা 24-এ দাপন করে আসছি, তাহলে 26-এ এসেও এটা কেন? তারা যদি এসে সবাই মিলে প্রশ্ন করে, সবাই মিলে যদি এসে বলে যে এই আলিফের এই যুগে তো আমরা এটা দেখতে চাই নাই, যেহেতু তোমরা নিয়েই গেছো চোখ একটা নষ্ট করে দিছো, সেহেতু আমরা এখন সবাই মিলে আসলাম, আমরা আমার আলিফের চোখ ফেরত দাও। কই দিয়ে দিবা? চোখ নষ্ট করার হ্যাডম হইছে, চোখ ফিরে দেওয়ার হ্যাডম তো নাই। তোমার নাই, তোমার দলের নাই, তোমার দলের টপ লেভেলের সিনিয়র নেতারও নাই, কারণ এটা আল্লাহ প্রদত্ত। ফিরে দাও এখন।
ফিরাই দাও। আলিফ তো করে এক চোখে দেখে না, এক চোখে দেখার অধিকার তার আছে। ফিরাই দাও, জাস্টিস ফর আলিফ। এই 26 সালে এসে এরকম সিস্টেম, এরকম আইএমএ জাহেলিয়াদের মতো জুলুমকারীদের মতো আইএমএ অতদূর যাইতে হবে না। 24 থেকে আগের 15, 16, 17 বছরের যে স্বৈর শাসকের সিস্টেম, সেটা আমরা মনে করি 24 আমরা দাপন দিয়েছি। এখন এসে তোমরা চোখ নষ্ট করে দিবা। তাদের নামে মামলা হইলে আগাম জামিন নিয়ে দেবা, এটাই বুঝি সরকারি দলের পাওয়ার। তাহলে তো সবার আগে বাংলাদেশ হলো না? সবার আগে বাংলাদেশের ভিতরে আলিপও তো বাংলাদেশি ভাই। আল্লাহ আপনাকে বিবেক দিছে না, মস্তিষ্ক, মাথা দিছে না, সেটা দিয়ে আপনি লিগেল হক কথা বলবেন না? হক কথা তো বলতে হবে। এই যুগে, এই ডিজিটাল জেনারেশনে, এই জেনজিদের কাছে যদি এসে মূলাধারায় দেন তাহলে তো হবে না। সবার আগে বাংলাদেশ মানে শুধু আপনি না, আমিও তো ভাই। সবার আগে বাংলাদেশ আপনি আমি সবাই। তাহলে 18 বছর 20 বছরের একটা ছেলের চোখ নষ্ট করে কেন দেওয়া হবে? সেটার জন্য কোনো বিচার নাই। কেন বিচার নাই? সেটা যদি বিচার না করেন তাহলে তো আপনি স্বৈরশাসক হয়ে গেলেন। যাকে মন চায় আমার মতের বিরুদ্ধে গেছে, আমার মতের বাইরে গেছে, দে চোখ উড়াই দে, মাথা ফাড়াই দে, শেষ করে দে, ও কোনো বিচার হইবে না, মামলা হইবে তাদের নামে, একদিনের মাথায় জামিন নেবে। তাহলে তো সেটাই সেই হাসিনার আমল হয়ে গেল ভাইয়া। তাহলে তো সবার আগে বাংলাদেশ হলো না, সবার আগে নিজের দল হয়ে গেল। কথা বলতে হবে ভাই। আল্লাহ আপনাকে মস্তিষ্ক দিছে, ব্রেন দিছে, খারাপ ভালো বোঝার মাথায় আল্লাহ তাআলা আপনাকে ব্রেন দিছে, বলতে হবে ভাই। নাহলে সে স্বৈরাচারী আবার মানব তৈরি হয়ে যাবে। আলিমের যে চোখ উড়ানো হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি চ্যাপ্টারে যাব না, তার বিচার তার সাথে হোক। আলিমের যে চোখ হারানো হয়েছে, এটা তো একটা শাস্তি আছে, বিচার আছে। মানে যারা গুদায় চোখটা নষ্ট করছে তাদের শাস্তি আছে না? নাকি বলেন যে না তাদের শাস্তি নাই? তাহলে আলাদা হিসাব। তাদের যদি শাস্তি হয়, তাদের নামে মামলা হয়, তাহলে তারা 2 দিন 1 দিনের মাথায় জামিন নিয়ে গেছে, তাহলে তো হলো না, তাহলে তো সেই স্বৈরশাসকের সিস্টেম হয়ে গেল। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পারলেন লুৎফুজ্জামান বাবর। এই মানুষটিকে নিয়ে কি বলার রয়েছে আপনাদের, বলবেন কমেন্ট করে। আমি বলতে চাই, এই ভদ্রলোক অনেক শিক্ষিত। ছাত্র জনতা মানে আমি মনে করি তাদের অবদান ভুলে যাওয়ার নয়। যে কথাটি বললেন লুৎফুজ্জামান বাবর, তার মতো করে যদি সকলে চিন্তা করত, ভাবত, তাহলে তো এই বিরোধ দেখা দিত না। কিন্তু আজকে এই গণঅভ্যুত্থানে যাদের অবদান, যাদের কারণে ক্ষমতার চেয়ারে বসতে পেরেছে, বিএনপি সরকার গঠন করতে পেরেছে, তাদের অবদানকে অস্বীকার করছে বিএনপি সরকার। এটা বড়ই দুঃখের এবং আফসোসের বিষয়। যাক, অন্তত কেউ একজন হলেও ছাত্রদের ক্রেডিট দিল, শুনে ভালো লাগলো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি মনে করি বাংলার 20 কোটি মানুষের মনের কথাটি বলেছেন লুৎফুজ্জামান বাবর। আমি মনে করি তিনি সত্য কথা বলেছেন। তার মতো সত্যবাদী লোক বিএনপিতে আরও থাকা দরকার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন সর্বোচ্চ পরিমাণে। লুৎফুজ্জামান বাবরের কথা কেমন লেগেছে, তার বক্তব্যের সঙ্গে আপনারা কতটা একমত সেটাও কমেন্ট করবেন।